হ্যালো স্টুডেন্টস, আমি অভিষেক শিক্ষণীর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়েছে, সেই সেকেন্ড সামেটিভ এক্সামের কিছু কিছু স্কুল আমরা নির্বাচিত করে তার মধ্যে কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞান, এবং যে স্কুল নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল। তো এই স্কুলে ক্লাস 8-এর তোমরা যারা আছো বা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়েছিল সেই সেকেন্ড সামেটিভ এক্সামের যে বিজ্ঞানের যে তোমাদের কোয়েশ্চেন পেপার ছিল তার মধ্যে দিয়ে কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে এই প্রশ্ন নিয়ে, তাহলে যে প্রশ্ন নিয়ে অসুবিধা সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্যে। এবং এই যে প্রশ্নগুলো যেগুলো নিয়ে এখন আলোচনা করা হয়েছে সেইগুলো নিয়ে যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে। তো প্রথম প্রশ্নে বলছে যে একটা শূন্যস্থান পূরণ করতে বলেছে, যেখানে বলেছে ড্যাশ ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে। তো এটা একটা খুবই সহজ প্রশ্ন, যেটা আমি আশা করব তোমরা প্রত্যেকেই পেরেছো। তো যে ব্যাকটেরিয়া দই প্রস্তুত করার জন্য দায়ী তার নাম হচ্ছে কি ল্যাক্টোব্যাসিলাস। এখন এই যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা রয়েছে, এই ব্যাকটেরিয়াটা কি করে না, আমাদের যে দুধ থাকে সেই দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে। ঠিক আছে, তো দেখবে আমাদের যখন দই তৈরি করা হয় তখন কি করা হয়, যে আমাদের যে দুধ থাকে সেটা কি করা হয়, ভালো করে গরম করে নেওয়া হয়, আমরা যেটাকে পাস্তুরাইজেশন বলে থাকি। তো সেইটাকে কি করা হয়, প্রথম গরম করে নেওয়া হয় এবং গরম করে নেওয়ার পর সেটাকে কি করা হয় না, ভালো করে বন্ধ করে রেখে দেওয়া হয়। তো যেটা হয় সেটা হচ্ছে তার মধ্যে থাকা এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো যেন সেখানে গ্রো করতে পারে, এবং গ্রো করার পরে সেটা যেন দইয়ে কনভার্ট করে দিতে পারে। কারণ এই ল্যাক্টোব্যাসিলাসের মধ্যে এমন কিছু এনজাইম বা এমন কিছু উৎসেচক রয়েছে যেটা কি করে, তারা সেই দুধের মধ্যে নির্গত করে, এবং যার ফলে সেখানে কি হয়, দুধ দইয়ে পরিণত হয়ে যায়। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে যে ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্য ভেঙে মিথেন গ্যাস তৈরিতে সাহায্য করে। এখন নানা রকম ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়ার কাজ নানা রকম কাজে ব্যবহার করা হয়। তো একই রকমভাবে কিছু কিছু গুড ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কিনা আমাদের খুব সাহায্য করে। আমরা প্রত্যেকেই জানি যে বর্জ্য পদার্থ কিন্তু আমাদের, বিশেষ করে যারা আমরা শহরে থাকি তাদের জন্য কিন্তু একটা খুব চিন্তার বিষয়। তো সেখানে বর্জ্য যেহেতু ক্রমশই বেড়ে চলেছে, তো সেই ক্ষেত্রে এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা কি করে, এই বর্জ্যটাকে ভেঙে দিয়ে তারা কী করে মিথেন গ্যাস তৈরিতে সাহায্য করে। তো এইরকম যারা ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে আমরা বলি হচ্ছে মিথ্যানোজেন্স, আমরা বলি মিথ্যানোজেন্স। ঠিক আছে, এবার এই যে মিথ্যানোজেন্স, এই মিথ্যানোজেন্সের অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে। ঠিক আছে, তার মধ্যে মিথেনোকক্কাস আছে, মিথেনোব্যাসিলাস আছে, তো নানা রকম ব্যাকটেরিয়া রয়েছে তাদের মধ্যে, কিন্তু তারা আলাদা আলাদা বর্জ্য পদার্থ ভাঙে। ঠিক আছে, এবং সেটা একটা আরেকটা ব্যাকটেরিয়ার সাথে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যেই ব্যাকটেরিয়া সাধারণভাবে যদি বলতে হয়, তাহলে যেই ব্যাকটেরিয়া বর্জ্য ভেঙে মিথেন গ্যাস তৈরি করতে পারে তাদেরকে আমরা মিথ্যানোজেন্স বলি। ঠিক আছে, এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায় কাকে বলে। তো জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায় বলা হয় হচ্ছে কি ভাইরাসকে। কেন বলা হয় না, তার কারণ হচ্ছে এই যে ভাইরাস রয়েছে এই ভাইরাসের দুটো অবস্থা থাকে, একটা হচ্ছে জীবের অবস্থা, একটা হচ্ছে জ্বরের অবস্থা। জ্বর অবস্থা কখন থাকে না, ব্যাকটেরিয়া বা জ্বরের অবস্থা তখনই থাকে যখন আমাদের যে ভাইরাস রয়েছে সেই ভাইরাসটা যখন আমাদের পোষকের দেহের বাইরে থাকে, অর্থাৎ পোষকের দেহের বাইরে যখন তারা থাকছে তখন সেই অবস্থাটা হচ্ছে গিয়ে তার জ্বর অবস্থা। ঠিক আছে, কারণ সেখানে কোনো রকম কোনো জৈব অংশ কিন্তু থাকছে না। সেটা ধরে নেওয়া যেতে পারে হয়তো রাস্তার কোথাও একটা পড়ে আছে, ঠিক আছে, বা হয়তো কোথাও বায়ুর মধ্যে ভেসে বেড়াচ্ছে, যেখানে তার সাথে কোনো রকম কোনো জৈব বস্তুর সংস্পর্শে নেই। তো সেই অবস্থাটা হচ্ছে গিয়ে তার জড় অবস্থা। এবং যখন সে কোনো পোষকের দেহে থাকছে, মধ্যে বা ভেতরে যদি থাকে, সেইটা হচ্ছে তার জীব অবস্থা। ঠিক আছে, অর্থাৎ সে তখন জীবন্ত হয়ে উঠবে যখনই কিনা সে পোষকের দেহে বা তার মধ্যেও প্রবেশ করবে। ঠিক আছে, তো যেহেতু তার মধ্যে জড় আর জীব তার মধ্যবর্তী অবস্থায় থাকে এবং তার চারিপাশের যে মিডিয়াম বা মাধ্যম রয়েছে সে ঠিক করে যে সেটা আদৌ জীব না জড়, তো এরকম একটা বস্তুর নাম হচ্ছে কি ভাইরাস। ঠিক আছে, তাহলে ভাইরাস হচ্ছে আমাদের জীব আর জড়ের মধ্যবর্তী একটা পর্যায়। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে পেস্ট কি। তো যে সকল জীব
ফসল, গবাদি পশু, পাখি, মানুষের ক্ষতি সাধন করে তাদেরকে পেস্ট বলা হয়। এর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে গিয়ে ইঁদুর। সেটা হচ্ছে গিয়ে দেখবে যখন আমাদের ধানের জমিতে যখন ধান চাষ করা হয় তখন কি করা হয়, সেই ধান চাষ হয়ে যাওয়ার পর, ধান মাড়াই বা ঝাড়াই হয়ে যাওয়ার পরে সেই ধান কি করা হয়, ধানের গোলায় রেখে দেওয়া হয়। তো এবার এই যে ধানের গোলায় রেখে দেওয়া হয় সেখানে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু ইঁদুরের উৎপাত দেখা দেয়। বা ধরো চাষ করার সময় হঠাৎ করে অনেক পঙ্গপালের যে আক্রমণ করা, ঠিক আছে, এইগুলো কিন্তু এক রকমের পেস্ট। অর্থাৎ তারা কি করছে, তারা এসে আমাদের যে এই যে তন্তুকারী ফসলগুলো আছে তাদের ক্ষতি সাধন করছে, এবং একই রকমভাবে আমাদের গবাদি পশু, পাখি, মানুষ সকলেরই কিন্তু ক্ষতি সাধন করছে। সুতরাং এই সকল জীবদেরই কিন্তু আমরা পেস্ট বলবো, এবং তার একটা উদাহরণ যদি বলতে হয় সেটা হচ্ছে ইঁদুর। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী। তো আমন ধান চাষের জন্য কাদা মাটি বা এঁটেল মাটি যেটা আমরা বলে থাকি, সেই মাটিটা কিন্তু খুব দরকার হয়ে পড়ে। তার কারণ হচ্ছে আমন চাষ যখন করা হচ্ছে, তো আমন চাষের মধ্যে যখন আমরা ধান চাষ করছি, যখন ধান চাষ করা হয় সেখানে কি করা হয় না, আমাদের যে অর্থাৎ যেখানে জল দাঁড়াতে পারবে বা জল যেখানে জমতে পারবে সেরকম মাটি কিন্তু এখানের খুব উপযোগী হয়ে দাঁড়ায়, অর্থাৎ চাষের বৃদ্ধির ক্ষেত্রে, ঠিক আছে। কারণ তোমরা জানো যে চাষের যে সময় আমরা এটা করে থাকি সেটা কিন্তু বর্ষাকালের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং সেখানে জল যেহেতু যেন দাঁড়াতে পারে, এবং সেখানে কিন্তু এই আমন ধানের যে চাষটা সেটা কিন্তু খুব ভালো মতো হতে পারে, সেই জন্য এখানে কাদা মাটি বা এঁটেল মাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এর পরের যে প্রশ্ন রয়েছে সেখানে বলছে যে মানবদেহে ক্যালসিয়াম আয়ন বা Ca2+ আয়নের ভূমিকা কী। তো এর অনেক ভূমিকা হতে পারে, তার মধ্যে এখানে মাত্র কিছুই আমি দিয়েছি। তার মধ্যে প্রথমে আছে হচ্ছে হাড়ের স্বাস্থ্য। এখন আমাদের মানব বা তথা সমস্ত জীবজগতের আর মধ্যে যারা প্রাণী জগৎ রয়েছে তাদের মধ্যে যে হাড় যাদের রয়েছে, সেই হাড়ের কি হয়, হাড়ের একটা মুখ্য উপাদান আমরা জানি ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম হলো হাড় এবং দাঁতের প্রধান খনিজ, অর্থাৎ ক্যালসিয়ামের মাধ্যমে আমাদের কিন্তু যে হাড় যেটা থেকে থাকে সেটা কিন্তু আরও সুদৃঢ় এবং সুগঠিত হয়, এবং দাঁতেরও কিন্তু একই রকম, যেটা আমরা এনামেল বলে থাকি, সেখানেও কিন্তু ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেখানে তারা কি করে, দাঁত বা হাড় যাই বলো না কেন সেটা কিন্তু আরও শক্তিশালী করে তোলে, ফলে সেখানে কিন্তু ক্যালসিয়াম আয়নের যে ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। পেশি ফাংশন, অর্থাৎ যদি পেশির কার্যকারিতার কথা আমি বলি, তো সেখানে কি হয়, ক্যালসিয়াম আয়ন হৃদস্পন্দন সহ পেশি সংকোচন এবং শিথিলতা নিয়ন্ত্রণ করে। তো আমাদের যে হৃদস্পন্দন হয় আমরা জানি, ইতিমধ্যেই জানি, হয়তো আমরা সেরকম কোনো ডিটেল স্ট্রাকচার এখনও পর্যন্ত পড়িনি মানুষের হৃৎপিণ্ডে। তো সেখানে তাও আমরা এটুকু জানি অন্তত যে আমাদের হৃৎপিণ্ড থাকে, সমস্ত প্রাণী জগতেরই আছে। তো সেই হৃৎপিণ্ড কী হয়, তার স্পন্দিত হয় একটা নির্দিষ্ট ছন্দে। তো সেখানেও কিন্তু ক্যালসিয়াম আয়ন, তার যে আমাদের যে কার্ডিয়াক মাসেল রয়েছে বা আমাদের যে হৃৎপেশি রয়েছে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সংকোচন এবং প্রসারণের জন্যে। একই রকমভাবে আমাদের হৃৎপিণ্ড ছাড়া যদি বাকি অংশের যে আমাদের মাংসপেশি রয়েছে সেখানেও কিন্তু তার যে শিথিলতা এবং যে সংকোচনশীলতা, এই দুটোর জন্য কিন্তু আমাদের যে ক্যালসিয়াম আয়ন রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্নায়ুর কার্যকারিতা। আমরা পরবর্তী ক্লাসে গিয়ে পড়ব এর সম্বন্ধে আরও। তো স্নায়ুর যে মুখ্য কাজ সেটা হচ্ছে গিয়ে কোনোরকম কোনো সংবেদন প্রেরণ করা, ঠিক আছে। তো তার জন্যে স্নায়ুর মধ্যে যদি আমি স্নায়ুর একটা এককের কথা বলি তো সেটা হচ্ছে নিউরন, এবং নিউরন যেটা করে সেটা হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট অঙ্গ থেকে আরেকটা অঙ্গে কি করে, তার যে সংবেদনশীলতা সেটা কিন্তু প্রেরণ করে, ঠিক আছে। তো সেখানের এই যে প্রেরণ করার জন্য অনেক রকম রাসায়নিক পদার্থ ব্যবহার হয়। তো সেই রাসায়নিক পদার্থ যেন ঠিকমতো কাজ করতে পারে তার জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম আয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে। সুতরাং ক্যালসিয়াম স্নায়ু কোষের মধ্যে যোগাযোগ সক্ষম করে এবং স্নায়ু আবেগ প্রেরণে সাহায্য করে, অর্থাৎ যে স্নায়ু আবেগ বা যে সংবেদনশীলতা প্রেরণ করা হয় সেটার জন্য কিন্তু এই ক্যালসিয়াম আয়নের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এরপরে আছে রক্ত জমাট বাঁধা। আমরা সকলে ইতিমধ্যেই জানি যে আমাদের যদি কোনো অংশ কেটে যায় শরীরে তাহলে সেই জায়গাটায় কি হয়, ধীরে ধীরে রক্ততঞ্চন প্রক্রিয়ার দ্বারা রক্ত জমাট বেঁধে যায়, যেন আমাদের বাইরের জগতের কোনো রকম কোনো ধুলোবালি বা কোনো রকম কোনো ব্যাকটেরিয়া যেন তার মধ্যে প্রবেশ করতে না পারে এবং আমরা যেন সুস্থ থাকি। তো এই যে রক্ত জমাট বাঁধা, এই রক্ত জমাট বাঁধার জন্য কিন্তু ক্যালসিয়াম আয়নের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
যেখানে রক্ত জমাট বাঁধার জন্য ক্যালসিয়াম আয়ন প্রয়োজনীয়, যা শরীরের কোনো অংশ কেটে গেলে রক্তপাত প্রতিরোধ করে। ঠিক আছে, অর্থাৎ রক্ততঞ্চন ঘটাতে সাহায্য করে। এরপরে বলেছে হরমোন নিয়ন্ত্রণ। ক্যালসিয়াম ইনসুলিন এবং থাইরয়েড হরমোন সহ নানা হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা ইতিমধ্যেই কিছুটা জেনেছি যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, সেই পিটুইটারি গ্রন্থির থেকে কি হয়, নানা রকম হরমোন কিন্তু ক্ষরণ হয়। এবং এখানে ইনসুলিন, যেটা কিনা আমাদের যে অগ্নাশয় রয়েছে সেই অগ্নাশয়ের থেকে ক্ষরণ হয়, এবং থাইরয়েড যেটা আমরা বলি, সে থাইরয়েড হরমোন, যেটা আমাদের থাইরক্সিন হরমোন, যেটা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়, এই হরমোনগুলো কিন্তু আমাদের ক্যালসিয়াম আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ক্যালসিয়াম আয়নের কম বেশির জন্য কিন্তু এর নিয়ন্ত্রণ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যদি বেশি হয়ে থাকে তাহলে অধিক নিঃসরণ হয়, এবং তার জন্য যে প্রয়োজনীয় রোগগুলো সেগুলো হয়তো আমাদের মানব শরীরে দেখা দেয়। এবং যদি কম ক্ষরণ হয় তাহলেও কিন্তু একই রকমভাবে আমরা ইনসুলিনের ক্ষেত্রে ইতিমধ্যেই জানি, যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের কিন্তু সেখানে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে, যেখানে আমাদের রক্তের মধ্যে যে শর্করার পরিমাণ সেটা কিন্তু বাড়তে শুরু করবে। এবং থাইরয়েড যদি আমাদের বেড়ে যায় বা কমে যায়, তার জন্যও কিন্তু নানা রকম রোগ দেখা দেয়, যার মধ্যে অ্যাক্রোমেগালি আছে। তো নানা রকম রোগ দেখা দিতে পারে এই ঘটনার মধ্যে দিয়ে। তো হরমোন নিয়ন্ত্রণও কিন্তু ক্যালসিয়াম আয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের কিছু প্রশ্ন যেইগুলো তোমাদের স্কুল থেকে সেকেন্ড সামেটিভ এক্সামে এসেছিলো। তার মধ্যে আমরা মাত্র 6টা প্রশ্ন আজকে আলোচনা করলাম। তোমাদের যদি এই 6টা প্রশ্ন ছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। এবং যদি এই প্রশ্নগুলো সংক্রান্ত যদি আরও কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো আমরা এরকমই আরও অনেক ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।